জামাতের কিছু কিছু বুদ্ধি আছে যেগুলো যদি বিএনপি গ্রহণ করতে পারে তাহলে বিএনপির জন্য লাভ। জামাতের ওই বুদ্ধিগুলো জামাত নিজেরা কতটা বাস্তবায়ন করতে পারতো এই পুরো রাষ্ট্রযন্ত্রকে সামলিয়ে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতে পারে। কিন্তু জামাতের ওই বুদ্ধিগুলো যদি বিএনপি সরকার তার নিজের মধ্যে ইনকর্পোরেট করে সেগুলোকে আমল করা শুরু করতো, তাহলে তার লাভ বিএনপি সরকার যেমন পাইতো, পুরো দেশবাসীও পেত। সেই ব্যাপারটা আমি বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে একটু বোঝা দরকার যে জামাত ইসলামের সেই বুদ্ধিগুলোর প্রাথমিক রূপরেখাটা কেমন ছিল। নির্বাচনের আগে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতে ইসলাম যে ইস্তেহার দিয়েছিল, সেখানে 5টি জিনিসকে তারা হ্যাঁ বলেছিল এবং 5টি জিনিসকে না বলেছিল। সেগুলো আমরা জানি, কিন্তু একটু সংক্ষেপে বুঝে নেই। জামাতে ইসলাম সততাকে হ্যাঁ বলেছিল, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থান এগুলোকে হ্যাঁ বলেছিল, এবং এর বিপরীতে জামাতে ইসলাম না বলেছিল আরো 5টি জিনিসকে। সেগুলো দুর্নীতি, ফেসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব এবং চাঁদাবাজি। এই 5-5-10টি বিষয়কে হ্যাঁ এবং নায়ে বিভক্ত করে জামাতে ইসলামী কিন্তু তার ইস্তেহার প্রকাশ করেছিল। এবার আসেন, একটু বুঝে নেওয়া দরকার এই ইস্তেহারের ভিতরে কি এমন জিনিস রয়েছে যেটা কিনা জামাতে ইসলামের এই বুদ্ধিগুলো বিএনপি নিতে পারে। সেগুলো আলোচনা করব। দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। জামাতে ইসলামের বুদ্ধি, বিএনপির লাভ। আসসালামু আলাইকুম। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে এবং 2/3 আসন নিয়ে তারা জয়লাভ করেছে। জামাতে ইসলামী পরাজিত হয়েছে। ইতিহাসের সবচেয়ে ভালো ফলাফল জামাতে ইসলামী এবার করেছে। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য হলো পরাজিত দলের ভালো কাজগুলো, ভালো চিন্তাগুলো এবং ভালো ভাবনাগুলো তার নিজের দলের সম্পত্তি মনে না করে বরঞ্চ সরকারি দলও সেই ভাবনাগুলোকে নিজের ভিতরে গ্রহণ করতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে। আজকের ভিডিওতে আমরা জামাতের নির্বাচনের ইস্তিহারের সেই ভালো ভালো বুদ্ধিগুলো, যা বিএনপি সরকার অলরেডি কিছুটা গ্রহণ করছে এবং আগামীতে গ্রহণ করতে পারে, তাতে দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এই জামাতে ইসলামের ইশতেহারে, তাদের বুদ্ধিতে। নাম্বার 1 হলো দুর্নীতি বিরোধী ডিজিটাল টুলস। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, জামাতে ইসলামী নির্বাচনের আগে একটা ডিজিটাল টুলস তৈরি করেছিল, যেটার নাম দিয়েছিল ডিজিটাল পাহারাদার, একটা মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যে কোনো নাগরিক চাঁদাবাজি, ঘুষ, মাদক বা যে কোনো ধরনের অপরাধের ভিডিও, অডিও বা ছবি অভিযোগ আকারে সেই অ্যাপসে আপলোড করতে পারবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণরূপে গোপন থাকবে এবং 24 ঘন্টার মধ্যে জামাত ইসলামী যদি জয়লাভ করতো তাহলে সেই পদক্ষেপ নিত। এটা কিন্তু শুধু কথার কথা নয়, ভারতের কিছু রাজ্যে, দক্ষিণ কোরিয়ায় এই ধরনের ডিজিটাল অভিযোগ ব্যবস্থা দুর্নীতি কমাতে সত্যি সত্যি ফলপ্রসূ ভূমিকা রেখেছিল। পাশাপাশি তারা আরো একটি অ্যাপস তৈরি করেছিল, ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা করেছিল, সেটা হলো আমার টাকা আমার হিসাব। এর মাধ্যমে সরকারের যে আয় ব্যয় জেলা, উপজেলা এবং থানা পর্যায়ে যে কোনো নাগরিক দেখতে পারবেন। ব্যয়গুলোর ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে তারা প্রশ্ন করতে পারবেন, অভিযোগ তুলতে পারবেন। বিএনপি সরকার যদি এই 2টা ডিজিটাল টুলস তাদের নিজেদের মধ্যে নিয়ে বাস্তবায়ন করে, তাহলে দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ধরনের গণজাগরণ তৈরি হতে পারে এবং দুর্নীতি মুক্ত থাকার যে সর্বোচ্চ প্রচেষ্টা বিএনপি সরকার চালিয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। 2 নাম্বার যে বুদ্ধি জামাতে ইসলামের ইস্তেহারে ছিল, সেটা হলো কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন। জামাত তাদের ইশতেহারে দক্ষতা নামে একটি প্রকল্পের কথা বলেছিল। এই প্রকল্পের মূল ধারণাটা খুবই শক্তিশালী ছিল। ভাতা দেয়ার বদলে মানুষকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। প্রতিটি জেলায় হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন তৈরি করা, যেখানে প্রশিক্ষণের খরচ, থাকা খাওয়া সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে চাকরি, ব্যবসা বা বিদেশে কাজের সুযোগ তৈরি করার ক্ষেত্রে সরকার সহায়তা করবে। এবং জামাতে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হলো দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রণালয় নামে সম্পূর্ণ আলাদা একটি মন্ত্রণালয় গঠন করা এবং প্রতিটি উপজেলায় থানা কর্মসংস্থান অফিস স্থাপন করার কথা তারা বলেছিল। এটা যদি বাস্তবায়িত হতো তাহলে বেকারত্বের সমস্যা স্থানীয় পর্যায়ে মোকাবেলা করা সম্ভব হতো।
তারা সরকারি চাকরিতে আবেদনের জন্য ফি বাতিলের কথাও বলেছে। এটা একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। লাখ লাখ বেকার তরুণ যেখানে আবেদন করার জন্য তাদের কাছে 100-200 টাকাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটি যদি আমলে নেওয়া যেত, সেটা সরকারের যেমন লাভ হতো, দেশের বিশাল শিক্ষিত জনগোষ্ঠী যারা বেকার রয়েছে তাদের জন্যও অনেক টাকা পয়সা সেভ করতে সহায়তা করত, পরীক্ষাগুলোয় অংশগ্রহণ সহজ হতো। জামাতে ইসলামের ইশতেহারের 3 নাম্বার যে ব্যাপারটি, সেটি হলো নির্বাচনী ব্যবস্থায় সমানুপাতিক প্রতিনিধিত্ব। এই ব্যাপারটা একটু বুঝাই বলি। জামাত জাতীয় সংসদ নির্বাচনে পিআর বা সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রবর্তনের কথা বলেছে। এটা কিন্তু শুধু জামাতের দাবি না, জুলাই বিপ্লবের পর থেকে সংস্কার কমিশনও এই পদ্ধতির সুপারিশ করেছিল। বর্তমান ব্যবস্থায় একটি দল 30% ভোট পেয়েও সংসদে ন্যায্য আসন পায় না, আবার 40-45% ভোট পেয়ে কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। পিআর পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিনিধিত্বমূলক হবে। আজকে যে আমরা বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে কিংবা তার চেয়েও কম ভোটের ব্যবধানে অনেক আসনগুলোতে জয় পরাজয় নিশ্চিত হয়েছে, কিন্তু সেই তুলনায় পরাজিত দল এত বেশি ভোট পেয়েও সংসদে যথাযথ প্রতিনিধিত্ব পেল না। অতএব বিএনপি সরকার যদি ভবিষ্যতে এইরকম কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতির এই যে ভোটের সুফল, তা প্রত্যেকটি দল গ্রহণ করবে এবং যে এলাকার মানুষজন তার নিজস্ব জনপ্রতিনিধিকে ভোট দিয়েছে আশা করে, তারও প্রতিফলন ঘটবে। জামাতে ইসলামের ইশতেহারের 4র্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নারীদের জন্য বাস্তবসম্মত প্রস্তাব। জামাতে ইসলামী নিয়ে নারীর ব্যাপারে, নারীর অংশগ্রহণ নিয়ে, নারীর প্রতিনিধিত্ব নিয়ে অনেক রকম প্রশ্ন তোলা যায়, কিন্তু জামাতের ইশতেহারে অন্তত তারা যেটা বলেছে, নারী চলবে নির্ভয়ে। জামাতের এই প্রস্তাবটি শুধু একটি স্লোগান না, এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। পিক আওয়ারে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, গণপরিবহনে সিসি ক্যামেরা, শহর জুড়ে এমার্জেন্সি পোল স্থাপন, এয়ার ব্রেস্ট ফিডিং কর্নার এবং আলাদা নামাজের ব্যবস্থা, এগুলো অত্যন্ত ব্যবহারিক প্রস্তাব। এবং দৈনন্দিন এই প্রস্তাবগুলোর পাশাপাশি আমার আয়ের সংসার প্রকল্পটিও উল্লেখযোগ্য, যেটা জামাতের ইশতেহারে রয়েছে। আমার আয়ের সংসার মানে নারীদের আয়ের সংসারের কথা বলা হয়েছে, যেখানে গ্রামীণ নারীদের সেলাই, হস্তশিল্প, কৃষি, খামার, মৎস্য চাষে প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে স্বাবলম্বী হওয়ার কথা বলা রয়েছে। ভাতা নয়, বরং দক্ষতা এবং কাজের সুযোগ, এই দর্শনটা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। জামাতের 5ম গুরুত্বপূর্ণ বুদ্ধিটি হলো স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক ধারণা। সেটা কি রকম? জামাত জাতীয় স্বাস্থ্য বীমা এবং ডিজিটাল হেলথ কার্ড চালু করার প্রস্তাব দিয়েছে। 5 বছরের নিচে এবং 60 বছরের উপরে সবাইকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা বলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো ফুড অ্যান্ড ড্রাগ রেগুলেটরি অথরিটি গঠন করার কথা তারা বলেছিল, যেটা খাদ্যে ভেজাল, নিম্নমানের ওষুধ এবং চিকিৎসার প্রতারণার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কাজ করবে। ভেজাল প্রমাণিত হলে কোম্পানির লাইসেন্স বাতিল এবং ফৌজদারি মামলা হবে। এই ধরনের কঠোর পদক্ষেপ একটি দেশের খাদ্য, চিকিৎসা এবং একই সাথে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিএনপি সরকার এই প্রস্তাবনাটিও নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন এবং যদি বাস্তবায়ন করতে পারেন, তাদের জন্য তো জনপ্রিয়তা বাড়বে, একই সাথে দেশের মানুষও লাভবান হবে। 6ষ্ঠ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল শিক্ষায় বাস্তবমুখী সংস্কার। শিক্ষা খাতে জামাতের কিছু প্রস্তাব সত্যি সময়োপযোগী, যেমন প্রতিটি ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া, উচ্চ শিক্ষাকে চাকুরিমুখী কোর্সে রূপান্তর করা এবং বাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যসূচি আপডেট করা। তারা স্থানীয় শিক্ষা কমিশন গঠনের কথা বলেছিল এবং শিক্ষায় বাজেটে জিডিপির 6% বরাদ্দ করার কথা তারা প্রস্তাব দিয়েছিল। শিক্ষাকে সত্যিকার অগ্রাধিকার দিতে হলে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরি। এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদেরকে মাসে 3,000 টাকা শিক্ষা সহায়তা এবং স্নাতক বা অনার্স পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদেরকে মাসে 10,000 টাকা পর্যন্ত প্রদানের ব্যবস্থাও তারা বিবেচনাযোগ্য রেখেছিল। অতএব এই প্রস্তাবগুলো সবগুলোই শিক্ষার্থী বান্ধব, বাস্তবমুখী এবং চাকুরি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা আরো একটি প্রস্তাব দিয়েছিল, 7ম প্রস্তাব, জনপ্রশাসনে আধুনিকায়ন।
এক ক্লিকেই সরকারি সেবা নামে একটি ধারণা বা ই গভর্নেন্স পোর্টাল তৈরির কথা জামাত ইসলাম বলেছিল, যেখানে প্রতিটি নাগরিকের নিজস্ব অ্যাকাউন্ট থাকবে, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সব সেবা এক জায়গা থেকে পাওয়া যাবে। এখন আমাদের যেমন জন্ম নিবন্ধনের জন্য এক জায়গায় দিতে হয়, পাসপোর্টের জন্য আরেক জায়গায় দৌড়াতে হয়, অন্য এনআইডির জন্য আরেক জায়গায় যেতে হয়, এইগুলো সবগুলো এক ক্লিকে সরকারি সেবা নামে সেই ই গভর্নেন্স পোর্টাল তৈরির কথা জামাত ইসলামী বলেছিল। নিয়োগ প্রক্রিয়ার গতিশীলতা নিয়ে তাদের প্রস্তাবটা আরো গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত 1 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। অনেক সময় বিসিএস সহ অন্যান্য নন ক্যাডার জবগুলো দীর্ঘসূত্রিতা, আমরা বুঝতেই পারি না কখন কোন ব্যাচের রেজাল্ট হচ্ছে। দেখা গেল 2 ব্যাচের প্রিলিমিনারি রেজাল্ট হয়ে গেছে, কিন্তু এখনো তার 3টা ব্যাচ আগের রিটেন পরীক্ষায় এখনো হয়নি। এরকম ব্যবস্থাগুলোকে তারা দূর করার জন্য বলেছিল নিয়োগ প্রকাশ থেকে নিয়ে শুরু করে চাকরিতে যোগদান পর্যন্ত এই সময়কালটা হবে সর্বোচ্চ 1 বছর। অর্থাৎ পরীক্ষা গ্রহণ এবং চাকরিতে যোগদানের এই সময়টা তারা কমিয়ে আনতে চেয়েছিল। বর্তমানে এই প্রক্রিয়া সম্পন্ন হতে 2-3 বছর সময় পর্যন্ত লেগে যায়। অষ্টম গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল পরিবেশ ও জলবায়ু। তারা বলেছিল তাদের 3-0 ভিশন ছিল, মানে 0 টলারেন্স ছিল 3টির ক্ষেত্রে। একটা হলো পরিবেশগত অবক্ষয়ের ক্ষেত্রে তারা 0 সহিষ্ণুতা, বর্জ্যের 0 সহিষ্ণুতা এবং বন্যা ঝুঁকি ক্ষেত্রে 0 সহিষ্ণুতার কথা তারা বলেছিল। এই ত্রিমুখী লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে অর্জনের পরিকল্পনাটি উচ্চাভিলাষী মনে হলেও এটা কিন্তু দিক নির্দেশনা দিতে পারে। অর্থাৎ 2030-এর ভিতরে এটা বাস্তবায়নযোগ্য না হলেও এটাকে গ্রহণ করে কাজে লেগে যাওয়া যেতে পারে, এবং যার ফলে উন্নতি কিন্তু ক্রমশ এগিয়ে যেতে থাকবে। বুড়িগঙ্গা, তুরাগ এবং কর্ণফুলী নদী দূষণমুক্ত করার অগ্রাধিকারের প্রকল্প তাদের ওখানে ছিল। সকল কলকারখানায় ইটিপি বাধ্যতামূলক করা এবং পলিথিন ব্যাগের বদলে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহারের কথাও তারা বলেছিল। নবম এবং গুরুত্বপূর্ণ তাদের পয়েন্টটি ছিল নিরাপদ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা। জামাত জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন এবং 2040 সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র দেশে তৈরির সক্ষমতা অর্জনের কথা বলেছিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা অর্জন একটি দীর্ঘমেয়াদী কিন্তু অপরিহার্য লক্ষ্য। 18 থেকে 22 বছর বয়সী তরুণদের মধ্যে 6 থেকে 12 মাস পর্যন্ত স্বেচ্ছাসেবীমূলক সামরিক প্রশিক্ষণের ধারণাটিও তারা দিয়েছিল তাদের ইস্তেহারে। অতএব তাই যদি হয়, তাহলে দেশের 18 থেকে 22 বছর বয়সী সবাই যদি একটি স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ পায়, তাহলে প্রত্যেক মানুষ সামরিক ধারণা সম্পর্কে একটা বেসিক জ্ঞান অর্জন করবে এবং দেশের জন্য আদতে সেটা ভালো হবে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো যাতায়াত ব্যবস্থা সংস্কার। ঢাকায় যানজট সমস্যা সমাধানে জামাত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল। এআই নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল, সব বাস মেট্রোর জন্য একটি টিকিটিং কার্ড এবং ইলেকট্রিক যানবাহনে চার্জিং স্টেশন স্থাপন এবং ঢাকার চারপাশে রিং রোড তৈরি করা। ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে পর্যায়ক্রমে হাই স্পিড ট্রেন চালু করার কথা তারা বলেছিল দীর্ঘমেয়াদে, যেটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটা যুগান্তকারী পদক্ষেপ এবং বিপ্লব বয়ে নিয়ে আসতে পারে। জামাতের ইস্তেহারে বর্ণিত এই 10টি পদক্ষেপ বিএনপির ক্ষেত্রে যদি বিএনপি ইনকর্পোরেট করতে চায়, এবং যেহেতু জামাত এবং বিএনপির ভিতরে কেন্দ্রীয় পর্যায়ে আমরা একটা সহযোগিতা, সহমর্মিতা এবং সহনশীলতার পরিবেশ দেখতে পাচ্ছি, তাই আশা করা যেতেই পারে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং 3 বারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান যেহেতু এখন দেশের ভার গ্রহণ করেছেন, সুতরাং তাদের ভেতর থেকে সর্বোচ্চ শ্রদ্ধা, মর্যাদাবোধ, সহনশীলতা এবং সহমর্মিতার মাধ্যমে বিরোধী দলকে সাথে নিয়ে একটি দেশের মানুষের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করবে। 2 ইশতেহারের ভালো ভালো পয়েন্টগুলো নিয়ে পরস্পর সহযোগিতার মাধ্যমে তারা দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। তাই হতাশা নয়, বহু বছর পর ফেসিবাদ মুক্ত হয়ে বাংলাদেশ যে নতুন যাত্রায়, গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করেছে, ইতিহাসের সর্বোচ্চ ফলাফল জামাত ইসলামী অর্জন করেছে, প্রায় 2.5 কোটির মতো ভোট তারা অর্জন করেছে, নতুন দল এনসিপি তাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং সেই সঙ্গে এবং দীর্ঘ বঞ্চনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। অতএব উভয় পক্ষের সম্মিলনে বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আসুক, সেটি কামনা। দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান, নতুনরা সাবস্ক্রাইব করে আমাদেরকে গ্রো করতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।